যুগ যুগ ধরে সেই একই ছবি। বর্ষা এলেই জল যন্ত্রণা আর দুর্ভোগে রীতিমতো নাজেহাল হতে হয় মধ্য ও উত্তর কলকাতাকে। আমার স্ট্রিট থেকে কলেজ স্ট্রিট সামান্য বৃষ্টিতেই যেন রূপ নেয় অভিশাপের। কিন্তু বড় বড় পাইপ বসানোর পরও কেন জমছে জল? কেন মিলছে না স্থায়ী সমাধান? এবার বিধানসভায় দাঁড়িয়ে এই দীর্ঘদিনের জল যন্ত্রণা ও সার্কুলার খাল সংস্কার নিয়ে সরাসরি ক্ষোভ উগরে দিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। একাধিক দপ্তরের সমন্বয়হীনতার দিকে আঙুল তুলে এই অধিবেশনেই সেচ, পুরসভা ও নগর উন্নয়ন দপ্তরের যৌথ পরিদর্শনে জোরালো দাবি জানালেন তিনি। মধ্য কলকাতা উত্তর কলকাতার ওই জায়গাটিতে গঠনগত অবস্থার জন্য যুগ যুগ ধরে একটা জল জমার বিরাট সমস্যা আছে, যে জায়গায় কানেক্টিভিটিটা খুব সমস্যায় পড়ে যায়। তো এই জলটা মধ্য এবং উত্তর কলকাতার অনেকটা জল গিয়ে সার্কুলার ক্যানেলে পড়ছে। ফলে সার্কুলার ক্যানেল মাঝে মাঝেই সংস্কারের একটা উদ্যোগ হয়েছে, কিন্তু এই বর্ষা আসার সময় ভারী বর্ষায় আমার স্ট্রিট, কলেজ স্ট্রিট একটা বিস্তীর্ণ অঞ্চল, সেই জলটা গিয়ে যাবে কোথায়? ফলে যতই বড় পাইপ বসানো হয় তারপরে বৃষ্টি হলে আবার একটা সমস্যা তৈরি হয় এবং খালের একটা সংস্কার দরকার। আমার একটা অনুরোধ আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে, আমার মনে হয় এটা একাধিক যেহেতু দপ্তরের বিষয়, যদি পরিষদীয় মন্ত্রী একটু দেখেন যে অন্তত একটা সেচ, পুরসভা, নগর উন্নয়ন যদি একটা জয়েন্ট সার্ভে অন্তত করে নেওয়া যায়। আগের থেকে কম জমছে, কিন্তু ওটা খালটা যদি ঠিকভাবে সংস্কার না হয় তাহলে বেলেঘাটা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় এটা একটা জল জমা স্থায়ী, প্লাস ওই খালটার জন্য সেখানে একটু পরিবেশ দূষণ, সেই জায়গাটায় আমরা জলপথটাকে ব্যবহার করতে পারি অন্যভাবে। ফলে যদি একটা জয়েন্ট ইন্সপেকশন যে দফতরের আন্ডারে পড়ছে, কারণ এটা একটা কোঅর্ডিনেশনের জন্য অর্ধেক কাজ আটকে যায়, ফলে এটা যদি একটা জয়েন্ট ইন্সপেকশন করা যায়, এবারের বর্ষাও তো চলছে, ফলে কাজটা শুরু করা যাবে। ধন্যবাদ। এলাকার জল জমা এবং পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ এই সার্কুলার খাল। তবে এই সমস্যার স্থায়ী সমাধান কি কেবলই প্রশাসনিক স্তরে আটকে থাকবে, নাকি সেচ, পুরসভা এবং নগর উন্নয়ন দপ্তরের সমন্বয়ের মাধ্যমে দ্রুত খালের সংস্কার কাজ শুরু হবে? বিধানসভায় বিধায়ক কুণাল ঘোষের এই জোরালো স্বভাবের পর চিরন্তন এই জল যন্ত্রণা থেকে স্থায়ী মুক্তি পেতে এখন শুধুই দিন গুনছেন কলকাতাবাসী। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ অথবা কিডনির কোনো সমস্যা থাকলে আমাদের খাদ্য তালিকা থেকে নুনের পরিমাণটা কমানোটা খুব দরকার। তো সেই জায়গা থেকে আমাদের কাছে অনেক রকমের প্রশ্ন আসে যে নুনের পরিমাণ আমরা খাদ্য তালিকা থেকে কিরকম ভাবে কমাবো বা কতটা পরিমাণ রাখবো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সল্ট ম্যানেজমেন্ট, আমরা কিভাবে সারাদিনের তালিকায় নুনটাকে অ্যাডজাস্ট। নমস্কার, আমি অন্বেষা ঘোষ, ডায়েটিশিয়ান অ্যাট ইউনিভার্সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম। দিনের শুরুতেই প্রথমে 1 চা চামচ নুন যদি সরিয়ে রাখতে পারি আমরা সারা দিনের জন্য, আমার পরিমাণটা তাহলে আলাদা করা গেল। এরপর খাবারে যখন রান্না হচ্ছে তখন নুনটা না দিয়ে যখন খেতে বসা হচ্ছে তখন যদি ওই তুলে রাখা নুনটা ওপর থেকে ছড়িয়ে সেটাকে ভালো করে মিক্স করে খাওয়ানো যেতে পারে পেশেন্টকে যার দরকার, সেক্ষেত্রে কিন্তু নুনের পরিমাণটাও বজায় থাকছে, আবার স্বাদটাও আমরা কিছুটা হলেও বজায় রাখতে পারছি। কোনো রকম রক সল্ট, পিঙ্ক সল্ট বা হিমালয়ান সল্ট, সন্দক লবণ, বিট নুন, এই জাতীয় যে সমস্ত নুনগুলো রয়েছে সেগুলো আমরা এড়িয়েই চলতে বলি। তার বদলে নর্মাল আয়োডাইজ সল্ট আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা 5 গ্রাম অর্থাৎ 1 চা। এছাড়াও যদি ওপর থেকেও সল্ট না ছড়িয়ে খেতে চান, সাথে একটা টুথপিক রেখে সেটাতেও যদি ডিপ করে টুথপিকটা মুখে রাখেন তাহলেও কিন্তু নুনের স্বাদটা কিছুটা হলেও বজায় থাকবে। সেরকম আলাদা বাইরের যে কোনো প্রসেস ফুড বা চিপস, আচার, যে কোনো প্রসেস ফুড বা বেকারের জিনিস, এগুলোও কিন্তু আলাদা করে অ্যাভয়েড করতে পারলে আমরা সারাদিনের সল্ট ইনটেকটা অনেকটাই ম্যানেজ হয়। এরকমই ডায়েট রিলেটেড কোয়ারি থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমাদের ডায়েট টিম যথাযথ সময়ে আপনাদেরকে সেই উত্তরটা দিয়ে দেবে। থ্যাংক ইউ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।